আসসালামু আলাইকুম। আমরা ছিলাম গত ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যার জড়তার ভ্রামকের আগ পর্যন্ত। আজকে আমরা জড়তার ভ্রামকের এই টপিক থেকে পড়া শুরু করব। ওকে, এখানে আমরা কি কি দেখবো বা কোন কোন জিনিসটা আমাদের এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট আমরা একটু খেয়াল করি। এটা করার পর আমরা কিছু ম্যাথে চলে যাব। সো আশা করছি যারা এর আগের চ্যাপ্টারটা দেখে আসছি তারা কিছুটা হলেও টপিকসটা কভার করে আসছে, এবং যে ম্যাথগুলো ছিল ম্যাথগুলো হয়তো আমরা দেখেছি। ওকে, জড়তা ভ্রামক জিনিসটা নিয়ে একটু বলি। প্রথমত হচ্ছে, জড়তা সম্পর্কে আমরা কম বেশি মোটামুটি সবাই পরিচিত, সায়েন্সের স্টুডেন্ট। ভ্রামক কথাটা আসবে যখন আমরা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবো। যদি এমন হতো, আমরা সরলরৈখিক পথে কিভাবে বললাম সেটা হচ্ছে যে একটা বস্তু যদি তার উপর বল প্রয়োগ করা না হয়, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলমান থাকবে। এখানে গিয়ে যদি এমন হয় যে বস্তুটা ঘোরাচ্ছি আমি একটা কাঠির সাথে বেঁধে, এই চিত্রে যেমনটি দেখা যাচ্ছে ঠিক তেমন, এই কাঠির চারপাশে তাকে ঘোরানোর, যদি এমন হয় আমি তাকে থামাতে চাচ্ছি না বা আমি কোনো বল প্রয়োগ করছি না থামার জন্য, তাহলে এই কাঠিটি অনবরত ঘুরতেই থাকবে। সো এটাও একটা জড়তা। যখনই বৃত্তাকার বস্তুতে চলে চলে আসবে তখন আমরা এটাকে জড়তার ভ্রামক বলবো, যে ঘূর্ণনশীল বস্তু ঘুরতেই থাকবে। আর যদি স্থির বস্তু তাহলে তো সে স্থির থাকবে। এখানে হচ্ছে সমীকরণগুলো একটু ডিফারেন্ট। জড়তার ভ্রামককে এইখানে আমরা প্রকাশ করব ইনারশিয়া দিয়ে, অর্থাৎ আই, মোমেন্ট অফ ইনারশিয়া বলা হয় এটাকে। ভ্রামক, জড়তা, ইনারশিয়া আমরা জানি, এবং ভ্রামককে বলা হয় মোমেন্ট। সো জড়তার ভ্রামককে একসাথে আমরা বলবো মোমেন্ট অফ ইনারশিয়া। ইংরেজি টার্মটা আমাদের জানা থাকলে ভালো। এবং এটাকে আমরা ছোট একটা ফর্মুলা দিয়ে আগে পড়ি। আমরা যে নিয়মটাতে পড়ে আসছি, যে আগে আমরা সূত্র শিখবো, তারপরে আমরা যদি সংজ্ঞাটাকে দেখি তাহলে আমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। আমরা পড়লাম আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এটা আরেকটু সামনে গিয়ে আমরা এম কে স্কোয়ার পড়বো, আপাতত এম আর স্কোয়ার পড়লাম। তাহলে এম এ দেখি কি, যে এম হচ্ছে একটা বস্তুর ভর, আর হচ্ছে তার ব্যাসার্ধ। এখানে আমরা যেটা হাইলাইটেড করা আছে, জড়তার ভ্রামক কাকে বলে যদি সংখ্যাটা পড়ি তাহলে আমরা দেখি, জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে, এই যে অক্ষটা এক্স ওয়াই, অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ, এই যে আর স্কোয়ার। প্রত্যেকটা কণা, এখানে আর ওয়ান, এখানে আর টু, এভাবে করে আমি আর এন পর্যন্ত, এন সংখ্যক কণা নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আর এন কণার দূরত্বের বর্গ এবং কণাটির ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। এই যে ভরের গুণফল, আর এই সামেশন চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে সমষ্টি। যদি এমন হয় প্রথম কণার ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফল, তাহলে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, দ্বিতীয়টা এম টু আর টু স্কোয়ার, এভাবে করে এন সংখ্যক এম এন আর এন স্কোয়ার। এই পুরোটাকে যখন আমরা যোগ করি তখন আমরা সামেশন দিয়ে বুঝাই, এবং এটাকে বলা হচ্ছে সামেশন অফ আই, আই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার। এই জিনিসটাকে আমরা জড়তার ভ্রামক হিসেবে পড়ি। এবার আসি, এখানে এগুলো তো অবশ্যই লাগবে, এগুলো বারবার বলার কিছু নাই, যে একক কত, মাত্রা কত। এবার আমরা যে টার্মটা পাবো সেটা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। প্রথমে যদি শর্ট ফর্মে বলি, এই ইকুয়েশনটাতে যে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর এন, এভাবে অনেকগুলো আর আছে, এটার পরিবর্তে আমি এখানে একটা আর আই আনলাম, অথবা আর এন আনলাম, অথবা আর কে আনলাম। এই যে অনেকগুলো ব্যাসার্ধকে বাদ দিয়ে তার অপোজিটে একটা ব্যাসার্ধ দিয়ে আমরা রিপ্লেস করি, এটাকে আমরা এখানে চক্রবর্তীর ব্যাসার্ধ বলবো। সংখ্যাটা দেখি তাহলে তাহলে আমাদের জন্য ইজি হবে, যে এম আর স্কোয়ার, আর কে কে দ্বারা বোঝানো হচ্ছে। এটাকে চক্রবর্তীর ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এর সাথে কে এর কোনো রিলেশন নাই, কিন্তু আমরা এটাকে বোঝার জন্য বা এটাকে ডিনোট, প্রকাশ করার জন্য আমরা কে দ্বারা প্রকাশ করি। সংখ্যাটা হচ্ছে কোনো দৃঢ় বস্তুর মোট ভরকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, অর্থাৎ হচ্ছে যদি এম ওয়ান এম টু এম থ্রি এই কণাগুলো একটা একটা ভিন্ন কণা না হয়ে যদি এমন হতো যে পুরোটার সেন্টারে একটা ভর আছে যেটা বাকি সবগুলো ভরকে রিপ্লেস করে বা রিপ্রেজেন্ট করে, তাহলে এই কেন্দ্রীভূত যদি ভর ধরা হয় এবং একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যদি এই বস্তুটা ঘুরতে থাকে জড়তার ভ্রামক, তাহলে নির্দিষ্ট এই বিন্দুটা যেটা কেন্দ্রীভূত, এটা অক্ষ থেকে যে দূরত্বটা আছে সেটাকে আমরা নাম দিয়েছি
জড়তার চক্রগতির ব্যাসার্ধ বা কে, এতটুকু জানলে হবে। এখান থেকে আমরা একটু পক্ষান্তর করবো। আমরা যেহেতু আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার জানি, এখান থেকে কে কে এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে সাইড চেঞ্জ করে আমরা পাই কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। এটাকে আমি শেখার জন্য সাজেস্ট করি না, আমি শিক্ষার্থীদেরকে সাজেস্ট করবো আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। এটুকু মাথায় রাখলে এটা দিয়ে আমরা অনেক বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ইজিলি সলভ করবো। একটু সামনে যাই। এবার আসি কৌণিক ভরবেগ। আমরা রৈখিক ভরবেগে দেখে আসছি পি, পি ইজ ইকুয়াল টু এম ভি। এখন আমরা দেখছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগে আমরা এল দ্বারা প্রকাশ করব, এবং যে রৈখিক ভরবেগটা ছিল তার সাথে ব্যাসার্ধ গুণ করলে যা পাবো তাকে আমরা কৌণিক ভরবেগ বলবো। সো এল ইজ ইকুয়াল টু আর পি। যদি শিক্ষার্থীদের মনে থাকে তাহলে আমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা গতিবিদ্যায় বা ওই চ্যাপ্টার গুলোতে আমি রিলেট করে পড়িয়েছিলাম যে রৈখিক বস্তুতে যেটা ভি বেগ, সেটা কৌণিক বস্তুতে ওমেগা। রৈখিক বস্তুতে যেটা ত্বরণ এ, সেটা কৌণিক বস্তুতে অর্থাৎ বৃত্তাকার বস্তুতে সেটা আলফা। সো তখন আমরা একটা শর্টকাট পড়েছিলাম যে যদি তাদের সাথে ব্যাসার্ধ গুণ করে দিই তাহলে আমি একটা থেকে একটা থেকে শিফট হতে পারি। এখানেও সেম, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু আর ইন্টু পি। কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, আর তার মাত্রা একক নিচে দেওয়া আছে, এম এল স্কয়ার টি ইনভার্স 1 একক পেজি এম স্কয়ার এস ইনভার্স 1। এতটুকু জানলে হবে। এবার এখান থেকে এগুলো বি নাম্বারের জন্য হয়তো আমরা দেখে রাখতে পারি, এটা আমি সাজেস্ট করবো এটা এইচ ডাব্লিউ হিসেবে দেখা, তবে খুব একটা এটা আসে না। আমার সমীকরণটা লাগবে। আমরা পড়ে নিলাম এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এল কি এইমাত্র পড়লাম, যেটা কৌণিক ভরবেগ, আই চক্রগতির ব্যাসার্ধ, ওমেগা কৌণিক বেগ। তাহলে এল হচ্ছে কৌণিক ভরবেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর আই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। যদি সম্পর্ক জিজ্ঞেস করে কৌণিক ভরবেগ এল এবং কৌণিক বেগের মধ্যে মানে ওমেগার মধ্যে সম্পর্ক, আমরা বলবো এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এটা ম্যাথ আসে। এবার আসি কৌণিক ভরবেগের সূত্র দেয়া আছে। সূত্রটা কি? ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কোনো একটি বস্তু জড়তার ভ্রামক, যেমন আই, এবং কৌণিক বেগের গুণফল ওমেগা, এটাকে আমরা এইমাত্র পড়লাম এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। সো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারি। আবার এখানে একটা ছিল এল ইজ ইকুয়াল টু আর ইন্টু পি, এটাকেও আমরা সংজ্ঞার জন্য কৌণিক ভরবেগ ব্যবহার করতে পারি। এটা এল ইজ ইকুয়াল টু আই ওমেগার একটা ম্যাথ, এটা চক্রগতির ব্যাসার্ধ আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ারের একটা ম্যাথ। এই টার্মটা আমরা একটু সামনে গিয়ে পাবো, যেহেতু এখানে ম্যাথে দেয়া আছে একবার বক্স করে রাখলাম। টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। টাউ হচ্ছে টর্ক। টর্ক কি জিনিস একটু বোঝার সুবিধার্থে বলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার না। সেটা হচ্ছে সবকিছু আমি রৈখিক বস্তু বা জেনারেল টার্মের সাথে মিলিয়ে পড়ানোর চেষ্টা করি, যাতে করে আমাদের কাছে ব্যাপারটা ইজি মনে হয়। যেটাকে আমরা বল বলি, যে আমি কোন একটা বস্তুর উপর একটা ফোর্স দিলাম, সেম জিনিসটা যদি আমি একটা বৃত্তাকার পথে দিই, মানে একটা বস্তুকে যদি একটা অক্ষের সাপেক্ষে ঘুরাই, যেমন দেখা যায় গরুর গাড়ি দিয়ে বা গরু দিয়ে একটা ঘুরিয়ে সেখান থেকে তেল থেকে ঘানি ভাঙে। অথবা সেটা বাদ দিয়ে আমি যদি বলি, ধরলাম যে নাগরদোলা, নাগরদোলাকে আমি হাত দিয়ে ধরে ঘুরাচ্ছি একটা অক্ষের সাপেক্ষে, সেন্টারে কিছু একটা আছে তার চারপাশে তাকে ঘুরাচ্ছি, তখন যেই বলটা আমি প্রয়োগ করব সেটাই হয়ে যাবে টর্ক। ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বলকে আমরা টর্ক বলতে পারি। কৌণিক ভরবেগের বেশ কিছু রাশিমালা আমরা একটু জানি। কৌণিক সরণ কাকে বলে? রৈখিক সরণ ছিল আমার এস, কৌণিক সরণকে আমরা রিপ্লেস করব থিটা দিয়ে। এটা একটু এর আগেও বলেছি, আবার একটু টার্মের সাথে মিলিয়ে দেখি। সংখ্যাটা পড়ে ফেলতে পারি চাইলে, তবে এটা সংখ্যা একটু কমই আসে। এই যে থিটা, থিটা দ্বারা আমরা কৌণিক সরণ পড়ে আসছি। এই সমীকরণটা যেটা থিটা ইকুয়াল টু এস বাই আর লিখলো, এটা যদি আমি এভাবে লিখি এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্যই সুবিধা হয়। কারণ হচ্ছে তারা যখন ত্রিকোণমিতি হায়ার ম্যাথে করে আসছে, তখন ঘন জ্যামিতির চ্যাপ্টারের আগে তারা এস ইজ ইকুয়াল টু আর থিটার বেশ কিছু হায়ার ম্যাথে ম্যাথ করে আসছে। সো এটা ওই সূত্রটাই, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর বলতে পারি। থিটার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সেটা আমরা পড়ে নেব। কৌণিক বেগ, যেটা রৈখিক বস্তুতে ছিল বেগ ভি, সেটা কৌণিক বস্তুতে হয়ে যাবে ওমেগা। এই মাত্র বললাম।
তাহলে এই সমীকরণটাকে আমি একটু কম্পেয়ার করি কিসের সাথে এটাকে ম্যাচ করা যায়। ওমেগা ছিল রৈখিক বস্তুতে ভি ডেল থিটা, থিটাকে আমরা রিপ্লেস করি এস দিয়ে বা সরণ, আর নিচে ছিল টাইম টি। এখন কিন্তু আমার কাছে সমীকরণটা অনেকটা কমন। আমি যদি এখন আর গুণন করি, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, বা এস ইজ ইকুয়াল টু ভি টি গতির সমীকরণ থেকে পড়ে আসছি। তো এখান থেকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, এবং এটাকে আমরা রিপ্লেস করবো, ভি কে দিব ওমেগা, এস কে দিব থিটা, আর টাইমের জায়গায় আছে। সো এটাকে নতুন সূত্র হিসেবে পড়ার দরকার নেই, আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি থেকে আমরা ওমেগাকে ডিরাইভ করতে পারি। ওমেগার ইউনিট দেওয়া আছে, তারপর ডাইমেনশন দেওয়া আছে, মাত্রা ও একক, এগুলো পড়ে ফেলবো। এখানে এটার ম্যাথ বা এটার সম্পর্কে আমরা তরঙ্গ চ্যাপ্টারে জেনে আসছি, ইন্টারের এবং 9-10-এর দুটো তরঙ্গতে আছে ওমেগা কণিক বেগ। কণিক কম্পাঙ্ক যখন আমাদের পড়ানো ছিল তখন আমরা এই জিনিসটা তরঙ্গতে পড়ে আসছি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। আবার 1/t ইজ ইকুয়াল টু হচ্ছে কম্পাঙ্ক এফ। এফ কে আমার এই চ্যাপ্টারে বা ইন্টারে, এই চ্যাপ্টারে না শুধু ইন্টারে, এফ না দিয়ে ফ্রিকোয়েন্সিকে কম্পাঙ্ককে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এন, বা যেটাকে আমরা পড়ে আসছি এফ ইজ ইকুয়াল টু 1/টি, 1/টি। সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, এটা আমার ম্যাথে ব্যবহার করা হবে, এবং এটার থেকেই আমি কনভার্সন করে এটার সাহায্য নিয়ে আমি বলতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন অথবা 2 পাই আর। শুধু সমীকরণগুলোর সম্পর্কগুলো একটু জানলে হবে, তাহলে আমরা ম্যাথে ব্যবহারটা খুব সুন্দর করে দেখতে পারবো। এবার আমরা একটা সম্পর্ক পড়বো, সেটা হচ্ছে কণিক বেগ। কণিক বেগ হচ্ছে ওমেগা, রৈখিক বেগ ভি। একটু আগে যেটা দেখলাম এটার একটা প্রমাণ আমরা এখানে দেখবো, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা একেবারে বেসিক সিম্পল ফর্মুলা গুলো দিয়ে করে আসছে। সো কেউ চাইলে এটা একটু দেখে নিতে পারে, তবে এটা যেহেতু আমাদের আসে না, আপাতত ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর পরে রাখলাম, এটারই বাংলা এখানে দেওয়া আছে। আর একটু আগে যেটা বলছিলাম যে এই যে উদাহরণটা, ধান মাড়াইয়ের চাতালে দূরবর্তী গরুকে সবচেয়ে বেশি বেগে হাঁটতে হয়, কোন সমীকরণ থেকে এই আনসারটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর থেকে। যদি আমাদের কোশ্চেন এমন আসে যে একটা ধান মাড়ানোর চাতাল, চাতাল বলতে যে কোনো একটা এক্স অক্ষকে ঘিরে গরুটা ঘুরবে, সো কাছে একটা গরু আছে, দূরে একটা গরু আছে, কোন গরুকে বেশি বেগে হাঁটতে হবে আর কোনটা একটু কম বেগে হাঁটলেও হবে, আমরা এটার সাথে ম্যাচ করবো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। কোশ্চেন গুলো কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়। ম্যাথ যখন আবার দেখবো তখন আমরা ম্যাথ নিয়ে আর ডিটেলস দেখবো। এখানে উদ্দীপকটা পড়লে আমরা দেখবো যে এখানে যা দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি এন, এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, আবার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বা 2 পাই আর। আর পর্যায়কালের এই সূত্র টি ইজ ইকুয়াল টু স্মল টি ডিভাইডেড বাই এন। আবার কণিক বেগে এই মাত্র যেটা বললাম ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন, এটা দিয়ে, এটা তরঙ্গের ম্যাথের মতোই, এটা দিয়ে ছোট একটা ম্যাথ করা আছে। এবারে সে কণিক ত্বরণ, কণিক ত্বরণ হচ্ছে আলফা, যেটা রৈখিক ত্বরণে আমার ছিল এ। সো কণিক ত্বরণকে বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা এবার একটু রৈখিকের সাথে কম্পেয়ার করি। ত্বরণ আমাদের ছিল এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অথবা যদি এভাবে বলি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হার বললে আর সময় বলার দরকার হয় না। তো এই জিনিসটাই, এই যে বেগের পরিবর্তন, এটাকে দেওয়া হচ্ছে ডেল ওমেগা, কারণ আমরা বৃত্তাকার পথে ওমেগাকে কণিক বেগ বলি। তো বেগের পরিবর্তন ডেল দেওয়াতে আমার আর ওমেগা মাইনাস ওমেগা নট লেখার দরকার নেই, আমি জাস্ট ডেল চিহ্ন দিয়ে আমি ওমেগা বুঝে নিলাম। আর নিচে সময়, তাহলে এই সূত্রটা আলফা ইজ ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি, এটা নতুন কোনো সূত্র নেই, এটা আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বা এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি থেকেই রিলেট করতে পারি। এবার এটা একটু দেখি, আমরা একটা জিনিস ভেক্টরে পড়ে আসছি যে এ ইজ ইকুয়াল টু ত্বরণ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অর্থাৎ যেহেতু ম্যাথ করে আসছি আমরা জানি বেগের অন্তরীকরণ কে আমরা বা বেগের ডিফারেন্সিয়েশনকে আমরা ত্বরণ বলি।
অর্থাৎ বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই। সেম জিনিসটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, আলফা ইজ ইকুয়াল টু এই যে ডি ওমেগা বাই ডিটি, বেগটা উম, বৃত্তাকার পথে হয়ে যাবে ওমেগা, বাকি সব সেম। এটার পাশাপাশি আমরা ভেক্টর আরেকটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে বেগ না লিখে যদি আমি সরণ লিখি তাহলে আমরা সেটাকে লিখি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এখানে খেয়াল করি এই লাইনের মিনিং হচ্ছে সরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাও ত্বরণ পাচ্ছি। এই সরণের সাথে এটাকে মার্চ বা ম্যাচ করে দেখি। শুধু এক্স যেটা সরণ, এটাকে আমরা একটু আগে পড়ে আসছি কনিক সরণ থিটা, থিটা দিয়ে দিলেই কিন্তু আমি আবার কৌণিক ত্বরণের সম্পর্ক পেলাম। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই ফর্মুলাটা আমাদের ভেক্টরে আমরা দেখে আসছি, গতিসূত্রে দেখে আসছি। তো এটা সিম্পল রৈখিকের টাইম। এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি স্টুডেন্টদেরকে যেটা বলি যে রৈখিকের সূত্রগুলো একটু মাথার মধ্যে চালানোর চেষ্টা করা, ওটার সাথে কম্পেয়ার করে কৌণিকটা কোথা থেকে আসছে সেটাকে একটু দেখা, তাহলে খুব ইজিলি আমরা ধরে নিতে পারতেছি। মাত্রা, একক, অ্যাজ ইউজুয়াল এগুলো লাগবে এখানে। এই সম্পর্কটা থেকে আমরা যেটা জানি, কৌণিক ত্বরণ আলফা, রৈখিক ত্বরণ এ। কৌণিক বেগ আর রৈখিক বেগ যেমন দেখলাম v ইজ ইকুয়াল টু ওমেগা আর, সিমিলারলি আমি এখান থেকে একটা সমীকরণ লাগবে a ইজ ইকুয়াল টু আলফা আর, অর্থাৎ কৌণিক ত্বরণ সমান সমান কৌণিক, সরি রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইনটু ব্যাসার্ধ। এই যে এগুলো v ইজ ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, এগুলো ম্যাথ দেওয়া। এই সূত্রটা একটু যদি দেখি, এই ম্যাথটা আসে প্রায় টাইমে, স্টুডেন্টরা দেখলে হয়তো বলতে পারবে। আমি জাস্ট যে জায়গাটাতে কঠিন লাগতে পারে সেটা একটু বলে দিই। এই সমীকরণটা দেখে মনে হতে পারে যে এটা কঠিন কোনো ফর্মুলা, এটাকে আমরা কম্পেয়ার করি। ওমেগাকে আমরা রৈখিক বস্তুতে হিসাব করলাম ভি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ওমেগা নট, ওমেগা নটকে আমরা এখানে চিন্তা করবো ইউ প্লাস, এখানে আলফা, এটা হয়ে গেছে আমার ত্বরণ রৈখিকে এ, আর টি হচ্ছে টি। এখন দেখি তো, এখন খুব ইজিলি আমি বুঝতে পারলাম না যে এটা কোন সমীকরণটা থেকে আসছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এটাকে যখন আমি একটু রৈখিক বা বৃত্তাকার পথে মডিফাই করলাম, সাথে সাথে হয়ে গেল ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এগুলোই ধরতে স্টুডেন্টদের সমস্যা হয়, কিন্তু বাকি এখান থেকে যে গিভেন দেওয়া আছে এগুলো থেকে ম্যাথ করাটা তার কাছে খুব একটা বড় ব্যাপার না। এবার এই সূত্রটার সম্পর্কে একটু বলে দিই, এটা কিভাবে আসছে। থিটাকে আমরা রৈখিকে পড়লাম এস, অর্থাৎ সরণ, এখানে কৌণিক সরণ। ওমেগা নট ইউ, ওমেগা ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আমরা ক্লাস 9-10-এ গতির দ্বিতীয় সূত্র হিসেবে পড়ে আসছে, এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, গড় বেগের সমীকরণের আগে, যেটা এস ইজ ইকুয়াল টু ভিটি আমরা বলি গড় বেগ হলে। সো এই দুইটা সূত্র একটু কম্পেয়ার করে দিলাম যে এটাই আমার একটু বৃত্তাকার হওয়াতে টার্মগুলো চেঞ্জ হয়ে গেল। এবার আসি টর্ক। টর্ক অলরেডি বলে ফেলেছে যে যখন বৃত্তাকার বস্তুতে আমি একটা বল প্রয়োগ করব, ওই বলটাই হয়ে গেছে টর্ক। এই যে টর্ককে বৃত্তাকার বস্তুর সাথে যেই ব্যাসার্ধটা, মানে যে দূরত্বটা লম্ব দূরত্ব, যেমন এই বস্তুটা বা এই কাঠের পাতাটা এই এক্স অক্ষের সাথে যতটুকু ডিস্টেন্স করে, এটা হচ্ছে ডি। একে পাশে রেখে আমি একে চারপাশে ভাবে ঘুরাচ্ছি, সো এটা হয়ে গেল, এই ব্যাসার্ধটাই হয়ে গেল ডি। তাহলে এই ব্যাসার্ধের সাথে যদি আমি তার বল গুণ করতে পারি তাহলে আমরা পেলাম টর্ক। টাউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর বা এফ ইন্টু ডি। এবার টর্ক, জড়তার ভ্রামক, কণিক ত্বরণের সম্পর্ক। টর্ক হচ্ছে টাউ, আমি বারবার লিখছি এই কারণে যাতে আমাদের চোখে ভাসে। জড়তার ভ্রামক ছিল আই, আর কণিক ত্বরণ ছিল আলফা। দেখি তো কি কি ফর্মুলা আমরা পাই। টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, যেটা প্রতিপাদনের আপাতত দরকার নেই, প্রতিপাদন উপরে দেওয়া আছে, ওটা আমাদের লাগবে না, আমরা ম্যাথের জন্য এটা শিখবো। টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আবার আলফা ইজ ইকুয়াল টু কি সেটাও চাইলে লিখতে পারে। আলফা ইজ ইকুয়াল টু ছিল ডি ওমেগা বাই ডিটি, অর্থাৎ ত্বরণ ডিভি বাই ডিটি, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ওটা হয়ে গেছে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। হুম, এই যে জড়তার ভ্রামকের সূত্র, আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। এবার এখানে বি নাম্বার কোশ্চেনে এই জড়তার ভ্রামক সংক্রান্ত দুটি উপপাদ্য আসে। উপপাদ্য দুটি ইম্পর্টেন্ট এবং
যদি একটু বুঝে পড়ি তাহলে খুবই ইজি, আর যদি না বুঝে তাহলে তো কঠিন লাগারই কথা। আমি একটু বুঝিয়ে বলি। লম্ব অক্ষসমূহের উপপাদ্য, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। প্রথমে আসতে পারে জড়তার ভ্রমক সম্পর্কিত উপপাদ্য কয়টি, কি কি। প্রথমে আমরা বলবো দুটি, এবং দুটির নাম কি, একটা হচ্ছে লম্ব অক্ষসমূহের উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। একদম ভেরি সিম্পল। যদি এটা থেকে দেখি আই এক্স ইজ ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আই জেড, ফার্স্টে ইকুয়েশনটা বুঝে তারপর আমি উপপাদ্যে যাচ্ছি। এখানে জেড অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক পাবো, দেন এক্স অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক পাবো। এখান থেকে লম্বভাবে এদিকে বের করি বা এদিকে বের করি, ওয়াই অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক পাবো, কি, আই জেড আই ওয়াই আই এক্স, আই এক্স আই ওয়াই আই জেড। উপপাদ্যে বলা হচ্ছে যে কোনো দুইটা জড়তার ভ্রামকের, যে কোনো দুইটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি হবে তৃতীয়টির সমান। এবার দেখি বই কি বলে। কোনো পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, এখানে এগুলো আমরা মেনশন করবো লম্ব। লম্ব কেন, যেহেতু আই এক্স আই ওয়াই আই জেড প্রত্যেকটার সাথে লম্ব। লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমষ্টি, এই যে সমষ্টি, দ্যাট মিনস দুইটা অক্ষ তারা লম্ব, তাদের সমষ্টি হবে দুই অক্ষের ছেদবিন্দুতে, অর্থাৎ যে অক্ষটাও তো এই ছেদবিন্দু থেকে আসছে, অঙ্কিত লম্ব অক্ষটির সাপেক্ষে জড়তা ভ্রামকের সমান। অর্থাৎ যেটা রিমেইনিং, যদি আমি আই এক্স আর আই ওয়াই কে অ্যাড করি তাহলে আই জেড ইজ ইকুয়াল টু লিখবো, আবার যদি আই জেড প্লাস আই ওয়াই লিখি ইজ ইকুয়াল টু লিখবো আই এক্স। সো লম্ব অক্ষ উপপাদ্যটা এতটুকুই। এবারে সে সমান্তরাল অক্ষ উপপাদ্য বলাই হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা করব কি, এখানে যেটা ছিল, এই একটা পাথর বা যে কোনো একটা অবজেক্টকে মাঝখানে রেখে আমি এক্স ওয়াই জেড তল কল্পনা করলাম। এখানে এই হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেল, এবং এই পাশে তার সমান্তরাল আরেকটা অক্ষ দেখা যাচ্ছে। দুইটা অক্ষে মাঝখানে একটা দূরত্ব থাকবে, সেটা হচ্ছে এইচ। আর এখানে প্রত্যেকটা যদি কোনো একটা অবজেক্ট বা পাথর ধরি, প্রত্যেকটা কণা এই নিজ অক্ষ থেকে একটা দূরত্ব আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, এভাবে আমরা পড়বো। প্রথমে চিত্রটা সহ একসাথে রাখি। এই সমীকরণটা একটু দেখি একবার, তারপর আমি ব্যাখ্যা করি, এরপর আমরা বাংলার সাথে মিলিয়ে দেখবো যে আমাদের তিনটা আছে কিনা। আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এখানে কোনটা কি, আই, আমি একটা জড়তা ভ্রামক বের করবো আইজি। আইজি হচ্ছে এই যে অবজেক্টটা, ওর যে ভার কেন্দ্র জি, জি দিয়ে যে জড়তার ভ্রামকটা পাস করে চলে গেছে। আর এম হচ্ছে এই পুরো অবজেক্টটার ভর। এইচ হচ্ছে দুটা সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে আমি একটু ভেঙে ভেঙে যদি বলি, একটা জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রের মধ্য দিয়ে জড়তার ভ্রামক, এবং বস্তুটার ভর ও দুই সমান্তরাল অক্ষের দূরত্বের বর্গের বর্গের গুণফল, এই দুটো গুণ অবস্থায় আছে, গুণফলের সমষ্টি সমান। তার সাথে কার, আবার একটু বলি, এই যে আইজি একটা জড়তার ভ্রামক, ওর সাথে ওর সমষ্টি, সমষ্টি কথাটা আসবে পরে। আর এম এর সাথে এইচ স্কোয়ার আছে মাল্টিপল, তাহলে গুণটা আসবে আগে। এবার একটু মিলাই দেখি তো সেম লাইন গুলো বলা আছে কিনা। যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতের জড়তার ভ্রামক, অর্থাৎ এটা হচ্ছে আই। পাতটির ভর কেন্দ্রগামী সমান্তরাল অক্ষ, অর্থাৎ আই জি, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি, এবং পাতের ভর এম, দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ স্কোয়ার, বর্গের গুণফল কার কার মধ্যে বলা হচ্ছে, দূরত্ব এবং ভরের গুণফলের সমষ্টিটা আবার কার, এই টোটাল গুণফলের সাথে এই হচ্ছে সমষ্টি, মানে অর্থাৎ এম। ওকে, দেন এবার একটু আগাই। এখন এই যে আমরা এই সমতল অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য পড়লাম, এটা অবজেক্টিভ পজিশন ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যেমন আমরা এগুলো একটু খুব বেশি লাগবে, একটা চার্ট হতে দেওয়া আছে, অথবা স্টুডেন্টদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই যদি একটা অবজেক্ট হয় এবং তার মধ্যবিন্দু দিয়ে যদি তার অক্ষটা পাস করে, আমরা হেডলাইনটা করি এই যে সরু শোষণ দণ্ডের মধ্যবিন্দু দিয়ে তার দৈর্ঘ্যের অভিলম্ব ভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান দণ্ডের জড়তার ভ্রামক। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাথের জন্য লাগে।
সো একটু লিখে লিখে পড়ি। সরু সুষমদ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে গেল, চিত্র হচ্ছে এটা। আমরা জাস্ট সিম্পলি পড়ে ফেলবো আই ইজ ইকুয়াল টু এম বাই 12 L স্কোয়ার, অথবা এটাকে এভাবেও করতে পারি। আমরা যেটা আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার পড়লাম, পড়ে আসছি, তাহলে আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার, কে এর জায়গায় এল, আর ডিভাইডেড বাই 12, একই জিনিস। এইটাই এখানে বলা হচ্ছে অ্যাম্বাটল। এবার এটাকে আমরা মুখস্থ করব না, আমি এখানে কেটে দিলাম, কারণ আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে আমি যদি সরু সুষমদণ্ডের মধ্য দিয়ে আই এর ভ্যালুটা এটা পাই, এটাকে যদি আমি এখানে বসাই, বসানোর পর এখান থেকে আমি যদি কে এর ভ্যালুটা বের করতে চাই, এটা অটোমেটিক এই ভ্যালুটা সাইড চেঞ্জ করে চলে আসবে। সো এটা মুখস্থ করার কোনো দরকার নেই, আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার থেকে মুখস্থ করে নেব। এবার আরেকটা দেখি, সুষম পাতলা আয়তাকার পাতের কেন্দ্রবিন্দু দিয়ে, এটা হচ্ছে একটা আয়তাকার পাত, ওর কেন্দ্রবিন্দু দিয়ে যদি যায়, সেক্ষেত্রে আমরা এই যে জড়তার ভ্রামক এটা মুখস্থ করবো, আই ইজ ইকুয়াল টু এম বাই 12। একটু আগে এম বাই 12 ছিল, সাথে ছিল এল স্কোয়ার, আর এখানে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে দুটোকে আলাদা আলাদা করে অ্যাড করলাম, এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যদি একটা চোঙ হয় এবং চোঙের বা সিলিন্ডারের নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান নিরেট, মানে এই অক্ষের চারপাশে ঘূর্ণায়মান একটা সিলিন্ডার অথবা চোঙ, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাই আই এর কাছে। আই ইজ ইকুয়াল টু মুখস্থ করবো হাফ এম আর স্কোয়ার, এটা আগের মতো করে বের করবো। এইভাবে যদি আমি এতটুকু পড়ি, তাহলে আমরা দেখবো এগুলো দিয়ে ম্যাথমেটিক্স এর মধ্যে বিভিন্ন অবজেক্ট দেওয়া আছে, আমরা ওখান থেকেই অবজেক্টটা ধরে ধরে বের করে ফেলতে পারলাম যে কোন ফর্মুলা দিয়ে কোন কোন ম্যাথটা কিভাবে করি। এবার আসি, উম, এখানে পেজ হয়তো একটু মিসিং, তাও আমি বলে দিই। দ্বিতীয় সূত্র দেখা যাচ্ছে, এখানে তৃতীয় সূত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে নিউটনের তিনটা সূত্র। যেমন আমরা রৈখিক বস্তুতে বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির স্থির থাকে, গতিশীল গতিশীল থাকে। সেম এখানে প্রথম সূত্র আছে, প্রথম সূত্রটা পেজ হয়তো মিসিং, প্রথম সূত্রটাও সেম। বলবো কি, যদি ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু অক্ষকে কেন্দ্র করে সুষম গতিতে ঘুরতে থাকবে, এতটুকু। এখানে ছিল দ্বিতীয় সূত্র, আমাদের কি ছিল, এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা এটা পড়ে আসছিলাম, এফ ইজ ইকুয়াল টু এম এ। ওখানে আমার বলা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। প্রথম ভিডিওতে আমি যেটা দিলাম এই চ্যাপ্টারের গত ক্লাসে, ওটাই এখানে জাস্ট বলে দিব কি, ঘূর্ণায়মান কোনো বস্তুর, ওখানে বলেছিলাম ভরবেগ, এখানে বলবো রৈখিক ছিল এটা, এখানে যে হবে কৌণিক। ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, দ্যাট মিনস কৌণিক ভরবেগ হচ্ছে এল ডিভাইডেড বাই ডিটি, আর পরিবর্তন দিয়ে বোঝানো হচ্ছে ডি। হার বলে দেওয়াতে আমি ভাগ করলাম ডিভাইডেড বাই টি। সো প্রত্যেকটা টার্ম যদি আমি একটু জানি কেয়ারফুলি, তাহলে দেখা যাবে আমি খুব ইজিলি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারছি, আর না হলে এগুলো আমাদেরকে গাধার মতো মুখস্থ করতে হবে। সো লাইনটা ভেরি ইজি। এখানে এফ ছিল, সেটা হয়ে গেছে টর্ক, যেহেতু আমি কম্পেয়ার করে করে পড়াচ্ছি। এখানে ভরবেগের পরিবর্তন ছিল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, সেটা একদম ইজিলি কৌণিক ভরবেগে ট্রান্সফার হয়ে চলে আসছে কি ডি এল ডিভাইড বাই ডিটি। আর এল ইকুয়াল আমরা আবার বললাম আই ওমেগা, জাস্ট এখানে আই ওমেগাই বসানো হচ্ছে, আই ধ্রুবক সামনে নিয়ে আসছে। এত ট্রান্সফরমেশন আমার না জানলেও চলবে, জাস্ট এতটুকু হচ্ছে সমীকরণটা, ইকুয়েশন, যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। ওখানে বলেছিলাম এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এখানে বলবো ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক। ওখানে বললাম বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের সেদিকে ঘটে, এদিকে বলবো টর্ক যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তন সেদিকে ঘটে। তৃতীয়টা ওখানে আমাদের কি ছিল, এফ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এফ টু, এখানে হবে টাউ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টাউ টু, অথবা যদি বলি টাউ ওয়ান টু, ওয়ান টু মানে হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, অথবা 1 নম্বর অবজেক্ট থেকে 2 নম্বর অবজেক্টের দিকে যে টর্কটা, টর্ক হচ্ছে একটা ফোর্স, ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়ান, মানে 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে যেই টর্কটা ফিল হয়। কৌণিক ভরবেগের নিত্যতা, আমাদের রৈখিক ভরবেগ যেমন ছিল, একটু খেয়াল করলে দেখবো যে ভরবেগের নিত্যতা ছিল m1 u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 m2v2, সেম জিনিসটাই।
কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ হবে, কিন্তু একই জিনিস। বলা আছে কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে, অর্থাৎ যদি বল প্রয়োগ না হয়, টর্ক যদি শূন্য হয়, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে বলতে সে ধ্রুবক, ধ্রুবক আকারে বোঝানো হয়। এবার আসি, দেখি। উম এটাই তার ডিরাইভেশন বা একটু সমীকরণ প্রমাণ দিল, যে এখানে যে কথাটা বললো যে বল বা টর্ক যদি লব্ধি শূন্য হয় তাহলে তার ভরবেগ সংরক্ষিত থাকে। প্রতিপাদনের দিকে যাচ্ছি না। এখানে একটা জিনিস, এই যে উদাহরণ দেওয়া আছে তোমার সার্কাসে ট্রপিস খেলা দেখে থাকলে, ট্রপিস বলতে একটা লাঠি থেকে আরেক দিকে লাফ দিচ্ছে, খেলোয়াড়রা শূন্যে নানা রকম কষ্ট দেখায়। দোলনা থেকে লাফ দেওয়ার সময় খেলোয়াড়রা হাত ও পা সোজা প্রসারিত করে, সেই সময় তার কৌণিক বেগ খুব কম থাকে। এবার হাত ও পা গুটিয়ে বুকের কাছে আনলে খেলোয়াড়রা কৌণিক বেগ বেড়ে যায়, অর্থাৎ যখন সে একেবারে কাঁচুমাচু হয়ে গেল, একেবারে কি বলে যে দলা টাইপের হয়ে গেল, তখন তার কৌণিক বেগটা বাড়ে। ফলে শূন্যে পরপর ডিগবাজি খাওয়া সম্ভব হয়। হাত পা গুটিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়ের জড়তার ভ্রমণ কমে যায় এবং তার কৌণিক ভরবেগ এত 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 বেড়ে যায়। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে সার্কাসের একজন লোক যখন লাফ দেয় তখন সে যখন একেবারেই স্কুইজ হয়ে যায়, তাতে তার কৌণিক বেগটা কি বাড়ে না কমে? এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, এগুলো বি নাম্বারে আসতে পারে। এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, প্রত্যেকটা ফর্মুলা এখন আমাদের জানা। আই ইজ ইকুয়াল টু ভি, ওমেগা ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। দেন আবার আই ইজ ইকুয়াল টু, একটু আগে বললাম এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। সো এই প্রত্যেকটা একটা একটার সাথে বসে বসে আমার এই জিনিসটা চলে আসছে। উম, এবার আসি, এখানে ইম্পর্টেন্ট আছে এটা, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল হচ্ছে কোন একটা বস্তু যখন ঘুরছে এভাবে, তখন সে তার কেন্দ্রের দিকে, মানে একটা দড়িতে যখন আমরা এভাবে বেঁধে ঘুরাই, তখন সে তার কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে, বাধা থাকার কারণে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর যদি আমি দড়িটাকে ছেড়ে দিই তাহলে সে তার স্পর্শক বরাবর চলে যাওয়ার যে টেন্ডেন্সি বা ছিটকে পড়ার যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বলকে আমরা সেন্ট্রিপেটাল বলি এবং কেন্দ্র বিমুখী বলকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে থাকি। ইংরেজি টার্মটা একটু দরকার। কেন্দ্রমুখী বলের যে ত্বরণ, সেটাকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ, যখন ফর্মুলাগুলো লিখবো ওখানে আমরা একটা সমীকরণ এখানের ক্ষেত্রে বৃত্তাকার বস্তুতে লিখবো, সেটা হচ্ছে এই টাইপের, এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু এই জিনিসটা এখানে বসাবো। তাহলে আমার হচ্ছে এম এর জায়গায় যদি বসাই ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, তাহলে আমার সূত্রটা হয়ে গেল এফ ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। এটা দিয়ে আমার কেন্দ্রমুখী বলের বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বলের ম্যাক্সিমাম ম্যাথ করতে হয়। তো সেক্ষেত্রে আমার এফ ইজ ইকুয়াল টু এম এর উচ্চারণ খুবই কম। যেহেতু সরলরৈখিক আমরা এফ ইজ ইকুয়াল টু এম বসাই, কিন্তু বৃত্তাকারে এম বি স্কয়ার বাই আর বসাই, এটা আমার খুব ইম্পর্টেন্ট লাগবে। কেন্দ্র বিমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল। আর কেন্দ্র বিমুখী বল এখানে বলা হচ্ছে, এটা একটু পরে নেবে, যে কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র। একটা হচ্ছে অপকেন্দ্র, যেটা বাহিরের দিকে চলে যাচ্ছে স্পর্শক বরাবর, আরেকটা হচ্ছে অভিকেন্দ্র। তো অপকেন্দ্র বল যদি আসে, অনেক সময় আমরা কোশ্চেনটাকে ধরতে পারি না যে এটা কেন্দ্রমুখী বলের কথা বলা হচ্ছে। আবার যদি অপকেন্দ্র আসে, সেক্ষেত্রে আমরা হয়তো ভুলে যাই যে কেন্দ্র বিমুখী বলের সংজ্ঞা বলা হচ্ছে। ওকে, বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কোথায় কোথায় ব্যবহার করি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট যেটা বলা চলে যে এই চ্যাপ্টারের লাস্ট টপিকস থিওরির দিক থেকে, সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিংটা একটু বলি, তাহলে হয়তো এই টপিকস এর মাধ্যমে কিছু জিনিস চলে আসবে। এরপর সংঘর্ষ, স্থিতিস্থাপক ঘর্ষণ বা অস্থিতিস্থাপক ঘর্ষণ বলা হচ্ছে, ওটা একটু দেখলে পারবো আমরা।
এটা বুঝার জিনিস আছে যে রাস্তার ব্যাংকিং কাকে বলে। আমরা দেখি যখন একজন সাইকেল আরোহী এই যখন সে মোড় নিবে, কোন একটা রাস্তায় মোড় নিচ্ছে, মোড় নেওয়ার সময় সে একটু হেলে গেলে, হেলে যদি যায়, তখন তার ভেক্টরের উপাংশ অনুসারে আনুভূমিক উপাংশ আর আর এখানে হচ্ছে কথা, এখানে একটা কথা আছে যে উম, সে এই যে লব্ধিটা উলম্বের সাথে থিটা ধরা হচ্ছে, তাহলে থিটা যার সাথে লাগানো, আমি ভেক্টরে বেশ কয়েকবার বলেছিলাম যে থিটা যার সাথে লাগানো সেটা হচ্ছে কস, আর থিটা ছাড়া যে রেখাটা সেটা হচ্ছে সাইন। তো এখানে কিন্তু আনুভূমিকটা কস পড়লেই স্টুডেন্টরা ধরা খাবে। এখানে হচ্ছে আনুভূমিকটা হচ্ছে আর সাইন, আর সোজা লম্বা লম্বি যেটা ওটা হচ্ছে আর কস। তো আর সাইন থিটা আমার কি করে, যে সে কেন্দ্রমুখী বলের দিকে সে ঝুঁকে পড়ছে, কেন্দ্রমুখীর সাথে তার একটা রিলেশন আছে। এই যে আর সাইন থিটার সাথে রিলেশন কার, কেন্দ্রমুখী বলের। এবার আর কস থিটার সাথে রিলেশন কার, যেহেতু এটা আর কস থিটা উপরের দিকে, তাহলে তার টোটাল ওজন কাজ করে নিচের দিকে, তাহলে ওর অপোজিট এটা। এই যে আর কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। যদি এই দুটোকে চিন্তা করি, কেন্দ্রমুখী বল আর আর সাইন থিটা একটা একটার সাথে রিলেটেড, তাহলে এই দুটো সমীকরণ লিখলাম। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলাম, আমরা ফর্মুলা পেয়ে গেলাম টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা করে নেব। এটা দিয়ে আমার ম্যাথটা করতে আসে। এখন কথা হচ্ছে, এভাবে তো সাইকেল আরোহী অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঝামেলা থেকে পার পেয়ে যায়, কিন্তু যখন তিন চাকার গাড়ি, এই যে একটা সিএনজি বা একটা ট্রাক, একটা কার যখন যায়, তখন কিন্তু তাদের বেঁকে যাওয়ার মানে হেলে পড়ার মতো কোনো সিচুয়েশন থাকে না। সেক্ষেত্রে রাস্তাগুলোকে বানানো হয় কি, যখন পাক নিবে তখন ভেতরের দিকেরটা একটু চাপা থাকে, বাইরের দিকেটা একটু উঁচু থাকে। আমরা দেখি বৃষ্টির পানি পড়লে বাইরের দিক থেকে ভিতরের দিকে পানি জমতে শুরু করে, কারণ ওই যে বাইরের দিকে একটু উঁচু, ভিতরের দিকে একটু নিচু। এটা আমাদের ম্যাথ আসে, এটা কতটুকু উচ্চতা করলে অ্যাক্সিডেন্ট হবে না, সেটা আমাদের এখানে নিচেই দেওয়া আছে যে h/x যদি আমি করি। হম আমার আর একটু সামনে থাকবে। আচ্ছা না, এই টপিক এখানে শেষ করে দিয়ে দেয়া আছে। এখানে ক্ষেত্রে আমি একটু বলি, ওরা এখানে দেয় নাই। এটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে এই রাস্তার চওড়াটা যদি এক্স হয়, আর হাইট যদি এইচ হয়, ছোট কোণের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সব একই জিনিস। সো এখানে আমার সাইন কস আলাদা করার দরকার নেই। সাইনকে এখানে নেওয়া হয় কেন সেটা একটু বলি। আমরা এখানে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, সো লম্ব অতিভুজ দিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে সাইন। কিন্তু যদি ট্যান দিয়ে লিখতাম, তাহলে লম্ব আর ভূমি জানার দরকার ছিল। তো আমরা এখানে এই ক্ষুদ্র কোণ, এটা খুবই ক্ষুদ্র কোণ হয়, ক্ষুদ্র কোণের জন্য ট্যান থিটার জায়গায় আমি সাইন থিটার ভ্যালুটা বসাতে পারবো। সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এইচ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এক্স। এখান থেকে দেখা যায় আমরা এই যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি করলাম, এখানে যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি করে থিটা ইজ ইকুয়াল টু, এই যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কয়ার বাই আর জি, থিটা বের করলাম। এই থিটাটা এনে আমি এখানে বসাবো, এই সাইন থিটাতে বসাবো। একটা ভ্যালু দেওয়া থাকবে এক্স, আর এইচটাকে আমরা বের করতে বলবে, আমরা বের করে ফেলবো। এই চ্যাপ্টারে মূলত এই যে এটা হচ্ছে এই ম্যাথ, এই এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তখন যেটা বললাম সেটা হচ্ছে এটা, এক্স যে কতটুকু সে উঁচুতে থাকবে। তো এটা হচ্ছে একটা ম্যাথ, বৃত্তাকার পথে আরোহী কতটুকু ঘুরবে বা হেলে পড়বে। এটা হচ্ছে আরেকটা ম্যাথ, যে কতটুকু উঁচু হলে তারা সেফ থাকবে। আপাতত এই ভিডিওটা এতটুকু। নেক্সট দিন আমরা যেটা করব সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে এই সব, এই চ্যাপ্টারটা আমরা কিছু